আজকের প্রতিবেদন। চাকরি গেল হাজারো মানুষের, কিন্তু প্রশ্ন রয়ে গেল। কলমে গৌরব। হাজারো যোগ্য ও নির্দোষ শিক্ষক ও শিক্ষাকর্মী একসঙ্গে ৬-৭ বছর পর চাকরি হারালেন। কেন হারালেন? আদালতের পর্যবেক্ষণ পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত। কিন্তু যাদের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ নেই, তাদের দোষ কোথায়? কেন তাদের চাকরি হারাতে হলো? প্রতিদিন কেন নতুন নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে? কাদের স্বার্থ কাজ করছে? যোগ্য ও নির্দোষ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরিতে কি বহাল রাখা যেত না? প্যানেল এক্সপায়াররা তো আগেই চিহ্নিত, তবে আবার নতুন করে এতদিন পর বিতর্ক কেন? প্যানেল কি সত্যিই এক্সপায়ার করেছিল, নাকি প্যানেল এক্সপায়ারকে হাতিয়ার করে নতুন কোনো উদ্দেশ্য চরিতার্থ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? প্রশাসনিক ব্যর্থতার বোঝা কেন চাপানো হলো শিক্ষকদের উপর? ভুল যদি ব্যবস্থার হয়, শাস্তি কি শুধু কর্মীদেরই? পরীক্ষা দেওয়া থেকে অপ্রত্যাশিত রায়ে চাকরি হারানো এবং আবার নতুন করে যোগ্যতার পরীক্ষায় বসার বাস্তবতা, সবটাই থাকবে আজকের এই প্রতিবেদনে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। শিক্ষকতা কেবল একটা পেশা নয়, এটি সামাজিক দায়িত্ব, নৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ নির্মাণের প্রতীক। একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। অনেকের স্বপ্ন সেই মহান পেশার সঙ্গে যুক্ত হওয়ার। কিন্তু পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগ প্রক্রিয়া ঘিরে যে জটিলতায় বিতর্ক তৈরি হয়েছে, তা আজ শুধুমাত্র প্রশাসনিক বা আইনি ইস্যু নয়, এটি হাজার হাজার পরিবারের অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। ২০১১ সালের পর দীর্ঘদিন রাজ্যে কোনো শিক্ষক নিয়োগ হয় না। বছরের পর বছর শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় লক্ষ লক্ষ বেকার প্রার্থী তখন অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করেছেন। কই সেই দীর্ঘ বিলম্ব নিয়ে তেমন কোনো আইনি প্রশ্ন তোলা হয়নি? যারা আজ নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে ধারাবাহিক মামলা করছেন, তাদের কাউকেই সেই সময় আদালতের দ্বারস্থ হতে দেখা যায়নি। কেন এত বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল? কেন স্কুলগুলো শিক্ষকের অভাবে ক্ষতি হচ্ছে? সেই সব প্রশ্নে আসলে তারা সুযোগ সন্ধানী, অনেকটা চিল শকুনের মতো। অবশেষে নানা প্রশাসনিক জটিলতা কাটিয়ে ২০১৬ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক যুবক যুবতী আশা ও স্বপ্ন নিয়ে পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশে বিলম্ব হয়। ২০১৮ সালে ফল প্রকাশিত হলেও কার্যত নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। একের পর এক বিজ্ঞপ্তি জারি করে ধীর গতিতে ধাপে ধাপে নিয়োগ চলতে থাকে। কোথাও আন্দোলন, কোথাও আইনি প্রক্রিয়া, এইসবের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকারা নিয়োগপত্র পান। অনেকে অন্যান্য সার্ভিস থেকে ছেড়ে এসে শিক্ষকতার মতো মহান পেশায় যোগদান করেন। চাকরি পেয়ে অনেকে নতুন জীবন শুরু করেন, সংসার গড়েন, ব্যাংক ঋণ নেন, ভবিষ্যতে পরিকল্পনা করেন। কেউ ভাবেননি এই নিয়োগ একদিন সম্পূর্ণভাবে প্রশ্নের মুখে পড়বে। পরবর্তীতে দীর্ঘদিন পর প্যানেল নিয়ে একাধিক মামলা শুরু হয়। বিশেষত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের একাংশ বঞ্চনার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। তদন্তের প্রক্রিয়ায় উঠে আসে প্যানেলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে ওয়েটিং প্রার্থীদের নিয়োগের দাবিও সামনে আসে। তৎকালীন কলকাতা হাইকোর্টের এক বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা দেয়, পাশাপাশি বাগ কমিটির রিপোর্টও প্রকাশ্যে আসে। এই রিপোর্টের ভিত্তিতে প্রায় ৬-৭ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে বরখাস্ত করা হয়, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে। কিন্তু যাদের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ পাওয়া যায় না, সেই সব যোগ্য ও নির্দোষ প্রার্থীদের চাকরি কন্টিনিউ করার নির্দেশ দেন। পরবর্তীতে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। সুপ্রিম কোর্ট থেকে মামলাটি পুনর্বিবেচনার জন্য আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০২৪ সালের ২২শে এপ্রিল প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণ ছিল, সংবিধানের ১৪ ও ১৬ ধারা লঙ্ঘন করা হয়েছে, এসএসসি একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, সিবিআইয়ের তালিকাকেও সম্পূর্ণ নির্ভুল হিসাবে গ্রহণ করা হয়নি, পুরো নিয়োগ প্রসেস ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়। আদালতের যুক্তি ছিল, যেহেতু দুর্নীতিগ্রস্ত ও যোগ্য প্রার্থীদের পৃথকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি, যদিও তা করা গিয়েছিল বলেই ১৯,০০০ জনকে চাকরি কন্টিনিউ করতে নির্দেশ দেন, তাই পুরো নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল বলে গণ্য করা হয়। এই সিদ্ধান্তকে অনেকেই তুলনা করেছেন চাল ও কাঁকড় আলাদা করতে না পেরে পুরো চালের বস্তা ফেলে দেওয়ার সঙ্গে। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আবার যাওয়া হয় সুপ্রিম কোর্ট। ৩রা এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় বহাল রাখে।
যাদের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে তাদের চাকরি বাতিলের পাশাপাশি প্রাপ্ত অর্থ ফেরতের নির্দেশও দেওয়া হয়। কিন্তু প্রায় 19,000-এর মতো শিক্ষক ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে ব্যক্তিগত কোনো দুর্নীতির প্রমাণ স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি, তাদেরকেও একসঙ্গে শাস্তি দেওয়া হয়। তাদের এতদিনের স্বপ্নের চাকরিটা কেড়ে নেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল পুরো নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত, ফলে ব্যক্তিগত নির্দোষতার প্রশ্ন আলাদা গুরুত্ব পায়নি। আবার নতুন করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দায়িত্ব দেওয়া হয় সেই এসএসসিকেই। কিন্তু জনমানসে প্রশ্ন রয়ে যায়, দোষী ও নির্দোষকে কেন একইভাবে শাস্তি দেওয়া হলো? যাদের ব্যক্তিগত কোনো দোষ প্রমাণিত কেউ করতে পারলো না, তাদের কেন কোনো প্রোটেকশনের ব্যবস্থা করা হলো না? যোগ্য ও নির্দোষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনরায় যোগ্যতার পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হয়। স্কুলগুলোর পরিকাঠামো ভেঙে পড়বে, এই বিপুল সংখ্যক শিক্ষকের একসঙ্গে স্কুল যাওয়া বন্ধ হলে এই বিষয়ে এমএ ফাইল করে কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টও যোগ্য ও নির্দোষ শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়, যাদের ব্যক্তিগত কোনো দোষ প্রমাণিত হয়নি, অর্থাৎ আনটেন্টেড টিচারদের। শিক্ষকদের সাময়িক স্বস্তি হলেও কিন্তু শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায়, কারণ তাদের কেউ কোনো দিশা দেখাতে পারেনি। 2025 সালের সেপ্টেম্বরে আবার যোগ্য ও নির্দোষ শিক্ষকদের যোগ্যতার পরীক্ষায় বসতে হয়। অনেকে উত্তীর্ণ হন, অনেকে হতে পারেন না। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না তারাও যোগ্য ও নির্দোষ ছিল। তারা দিশাহীন হয়ে পড়ে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ করা না গেলে আবার 8 মাস এক্সটেনশন নিয়ে আসে, কিন্তু অনিশ্চয়তার অবসান হয় না। নতুন করে শুরু হয় একাধিক মামলা ও ব্যাখ্যার জটিলতা। যখন সর্বোচ্চ আদালত পুরো প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করেছে, এসএসসিকে নতুন করে স্বচ্ছ নিয়োগের সুযোগ দিয়েছে, তখন পরবর্তী আইনি বিতর্কের মাধ্যমে অনিশ্চয়তা কেন বাড়ছে, এই প্রশ্ন উঠে আসে। সবথেকে ভালো হতো যদি একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা হতো। এত সমস্যার উদ্ভাবন হতো না, তাতে মানুষের বিশ্বাসও বাড়ত, এত প্রশ্ন উঠত না, আর উত্তর খোঁজার চেষ্টাটাও কেউ করতো না। আরেকটি গুরুত্বপূর্ণ বিতর্ক প্যানেলের মেয়াদ নিয়ে। দাবি করা হয়েছে 2016 সালের প্যানেল 1 বছরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ করা হয়েছে। গেজেট অনুযায়ী বলা আছে, প্যানেল ও অপেক্ষামান তালিকার বৈধতা প্যানেল প্রকাশের তারিখ থেকে 1 বছর। রেজাল্ট ও প্যানেলকে একসঙ্গে মিশিয়ে একটা নতুন বিতর্ক তৈরি করা হয়। অথচ রেজাল্ট ও প্যানেলের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। রেজাল্ট হলো ব্যক্তিগত ফলাফল, আর প্যানেল হলো সেই প্রকাশিত মেধা তালিকা যা সার্বিক, যার ভিত্তিতে কাউন্সিলিং হয়। রেজাল্ট প্রকাশ মানেই প্যানেল প্রকাশ নয়, কিন্তু রেজাল্ট ও প্যানেলকে একসাথে গুলিয়ে দিয়ে আবার এক্সপায়ারি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। যদিও পূর্বেই নির্ধারিত হয়ে গেছে এক্সপায়ারি প্যানেল থেকে কারা নিয়োগ পেয়েছিল, তাদেরকে সিবিআই ও এসএসসি চিহ্নিত করে দিয়েছে। কিন্তু কিছু সুযোগ সন্ধানী ফাঁক ফোঁকর খুঁজে বের করে উদ্দেশ্যপূর্ণভাবে নতুন করে বিতর্কের সৃষ্টি করছে। যখন এক্সপায়ার হলো সেই দিন থেকে দীর্ঘ সময় কারো কি নজরে পড়ল না? সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পেয়ে এলো, কেউ কিছুই বলল না এক্সপায়ারি নিয়ে। অথচ আজ 6-7 বছর পরে এসে নতুন করে বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আচ্ছা, তর্কের খাতিরে ধরা যাক কিছু কাউন্সিলিং বৈধ সময়সীমার মধ্যে হয়েছে, তবে সেই নিয়োগগুলো কেন বাতিল হলো? সেই প্রশ্নের জবাব কে দেবে? মনে রাখা দরকার, কোনো কাউন্সিলিং যদি প্রকাশ্যে নোটিশের মাধ্যমে হয়, কাউকে বঞ্চিত না করে সম্পূর্ণ হয়ে থাকে, সবাইকে সমান সুযোগ দেওয়া হয়, তবে সেগুলোকে কোনোভাবেই অবৈধ বলা যায় না। মনে রাখা প্রয়োজন যে 14 ও 16 ধারা লঙ্ঘন হয়েছে বলেই কিন্তু প্যানেল বাতিল হয়েছিল। সেখানে পাবলিক নোটিশ দিয়ে কাউন্সিলিং ও নিয়োগ ধারা 14 ও 16কে কোনোভাবেই লঙ্ঘন করা হচ্ছে না। অন্য দিক থেকে দেখলেও পুরো প্যানেল যেখানে বাতিল, সেখানে আবার নতুন করে এক্সপায়ার কিসের? ধরা যাক সব আলু পচে গেছে বলে পুরো বস্তা ফেলে দেওয়া হলো। সেখানে কিছু সুবিধাবাদী সুযোগ সন্ধানী ধান্দাবাজ সেই পচা আলুগুলো থেকে কোনটা বেশি পচা, কোনটা কম পচা খোঁজার চেষ্টা করছে। সব যেন একটা ব্যবসায় পরিণত হয়েছে, আর প্রতিদিন বিনোদন চলছে লাইভ শোতে। প্রায় প্রতিদিন যেভাবে একটার পর একটা মামলা হচ্ছে, এই মামলাগুলোতে এসএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদি নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থেকে থাকে, তবে সেটি কি ব্যর্থতা নয়? তাহলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার তাদের। ব্যক্তিগতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের উপর বর্তাবে কেন? এসএসসি কি আদালতে নিজেদের অবস্থান যথাযথভাবে উপস্থাপন করেছে? যোগ্য ও নির্দোষ প্রার্থীদের সুরক্ষায় কি পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে? ভুল যদি সংস্থার হয়ে থাকে, দুর্নীতি যদি প্রক্রিয়ায় ঘটে থাকে, তাহলে দায়িত্ব কার? সংস্থার নাকি সেই শিক্ষক শিক্ষিকাদের যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়ম মেনে যোগদান করেছিলেন? ভুল যদি ব্যবস্থার হয়, শাস্তি কি শুধু কর্মীদেরই? একটা অপ্রত্যাশিত অমানবিক রায় শুধু চাকরি হারায়নি, ভেঙে পড়েছে হাজার হাজার পরিবারের অর্থনৈতিক ও মানসিক।
ভেঙে পড়েছে দীর্ঘদিনের বিশ্বাস, নষ্ট হয়েছে সামাজিক সম্মান, ব্যাংক ঋণ, সন্তানের পড়াশোনা, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা সবই অনিশ্চয়তার মুখে। শেষ প্রশ্নটি থেকেই যায়, দুর্নীতির শাস্তি তো শুধুই দুর্নীতিগ্রস্তদের প্রাপ্য। তাহলে এই হাজার হাজার যোগ্য ও নির্দোষ ব্যক্তিরা কেন শাস্তি পেল? কেন পুরো ব্যবস্থার ব্যর্থতার বোঝা বহন করতে হচ্ছে নির্দোষদেরও? বিচার কি কেবল আইনের প্রয়োগ, নাকি ন্যায় প্রতিষ্ঠাও তার অপরিহার্য অংশ? এসএসসির নিয়োগ বিতর্ক আজ শুধু একটি মামলার নাম নয়, হাজারো শিক্ষকের অস্তিত্ব রক্ষার সংগ্রামের প্রতীক। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।